জুলাই পিলখানা ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে শহীদী সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। সমাবেশে অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তি এবং শহীদদের পরিবারের সদস্যরা অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন। এছাড়া জুলাই বিপ্লবের খুনিদের বিচারে সরকারকে 100 দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। জুলাই পিলখানা ও শাপলা চত্বরে হত্যার ঘটনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ইনকিলাব মঞ্চের এই শহীদী সমাবেশ। সমাবেশে জুলাই বিপ্লবের আহতরা এবং নিহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় গণহত্যার জন্য দায়ীদের বিচারের সময়ক্ষেপণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমার মা বেঁচে থাকতে যেন তার ছেলের বিচার দেখে যেতে পারেন, হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই। আমার সন্তানকে ফিরিয়ে দেন, আমার নাতনির বাবাকে ফিরিয়ে দেন, তারপর তোরা বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা কর। আমি কিছু বলবো না। 16 বছর আগে 2008-এর 29 ডিসেম্বরে যেই ভোটটা দিয়ে ভোট হওয়ার পরে আওয়ামী লীগ বসেছিল, সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত নিপীড়নের শিকার। ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নেতা তাপস নানক এবং শেখ হাসিনার মাধ্যমে পিলখানার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। তাপস নানক কাদেরদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্টেল ছিল, তারা সিম্পলি কোনো রাজনৈতিক দল না। বিগত 15 বছর 1926টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই একটা হত্যাকাণ্ডেরও বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। আওয়ামী লীগের বিচার সহ 4 দফা দাবিতে সরকারকে 100 দিনের আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ইসলাম হাদি। সরকারকে আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। কোনোভাবেই ফ্যাসিবাদের আওয়াজ যেন এই দেশে আর না ওঠে, এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ইলিয়াস মাদবরের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর গুলশানে 24-এর বিপ্লবে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের অপারেশনের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় এই দেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন দেশে, ফ্যাসিবাদ যেন দেশে ফিরে না আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা ফ্যাসিবাদ কায়েম করার জন্য কাজ করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তারা কেন আজ ধরাছোঁয়ার বাইরে? সেই রকিবুল হুদা এখনো গ্রেপ্তার হয় না কেন? সেই সিইসি, সেই কেএম হুদা কেন এখনো গ্রেপ্তার হয় না? এরাই তো হচ্ছে গণতন্ত্র হত্যাকারী, এরাই নির্বাচন ধ্বংসকারী, এরাই হচ্ছে ভোটার বাদ দিয়ে গরু ছাগলকে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। এই সমস্ত গণতন্ত্র বিরাশী অমানুষ দানবরা আজকে গ্রেপ্তারের আওতা থেকে কি করে আজকে বাইরে থাকতে পারে? নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনকে সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণের আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এতে যদি জনগণ সন্তুষ্ট হয় তাহলে পরবর্তীতে আপনাদের পূর্ণ সমর্থন দেওয়া হবে, আর তা না হলে দেওয়া হবে লাল কার্ড। সকালে নগরের সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে মাহবুব সৈকতের রিপোর্ট। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলার তৃণমূল থেকে সম্মেলনে যোগ দিতে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে জমায়েত হন বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীরা। মুসলিম নেতা
বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনের সক্ষমতা তুলে ধরতে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের জোর দাবি জানান দলটির আমির। তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য, জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচনটা দিন। আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখায় দেবে। নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেন জামায়াতের শীর্ষ এই নেতা। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল শ্রেণী, পেশা, দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে। মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের উপর আস্থা রাখতে দেশের জনগণের প্রতিও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না, শোষণ হবে না, নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম নেবে না। সমাবেশে দলটির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। ন্যায়পন্থী আদর্শবাদী মাহবুব সৈকত, মাই টিভি, ময়মনসিংহ। বাংলাদেশের পরিবর্তনকে মনস্তাত্ত্বিকভাবে মেনে নিতে পারছে না ভারত। এছাড়া বাংলাদেশে কারো খবরদারি মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব বজায় রেখে চলছে। এছাড়া ফ্যাসিবাদী শক্তি নানাভাবে ফিরে আসারও চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। যত দিন যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা তৎপরতা আমরা দেখি। দেশের ভেতরে আমরা দেখছি পরাজিত স্বৈরতন্ত্রী শক্তি নানাভাবে তারা আবার নাশকতা সৃষ্টি যেমন তৎপরতা আছে, তারা যে কোনো ছুতায় ফিরে আসার তারা চেষ্টা করছে। পাশের দেশ ভারতে বিজেপি না নরেন্দ্র মোদীর সরকার এখনো পর্যন্ত বাংলাদেশকে তারা কিন্তু এখনো মেনে নিতে পারেনি। ফ্যাসিবাদী নির্মূল না করা পর্যন্ত নির্বাচন করতে দেওয়া হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। ঢাকা মহানগর উত্তরে বছিলায় বিকেলে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এ সময় জুলাই আগস্ট গণহত্যার বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। ফ্যাসিবাদী নির্মূল না করা পর্যন্ত নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। এই ফ্যাসিবাদকে উৎখাত না করে, এই ফ্যাসিস্টদেরকে নির্মূল না করে আমাদের কোনো অবসর নাই, আমাদের ঘরে ফেরা নাই। চাই জুলাই গণ অভ্যুত্থানের লড়াকু বীর জনতাকে আমরা একটা কথা বলবো, এই জুলাইয়ের পরে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে, তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে, নিজেদেরকে অনেকে নিমজ্জিত করছে। যেই কারণেই আজকে এই জুলাইয়ের 8 মাস পার হলো এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের অন্যতম মুখ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নতুন একটি রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে। গর্বমোরা ইনসাফের দেশ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা দলটির চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন নিজেই, আর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। দলটির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, মুক্তিযুদ্ধ 24-এর চেতনায় বিশ্বাসী এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে
সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কাতার থেকে ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় 9:25 কাতার থেকে রওনা হয়ে ইতালির স্থানীয় সময় দুপুর 2:15 রোমে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টা পৌঁছানোর 1 ঘণ্টা পর স্থানীয় শুক্রবার বিকেল 3:15 সেন্ট পিটার্স স্কোয়ারে যান এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। আবার শনিবার সকাল 9:30 দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে সেন্ট পিটার স্কোয়ারে যাবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে প্রধান উপদেষ্টা দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। শীত মৌসুমের আগে পরে বাজারে সবজির দামে যে স্বস্তি ফিরেছিল তা আবার অস্বস্তি হয়ে ফিরে এসেছে রাজধানীর বাজারে। গত 3-4 মাস ধরে তুলনামূলক সহনীয় দামে মানুষ সবজি কিনতে পারলেও বর্তমানে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দামই 80 টাকা ছাড়িয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজ এবং ডিমের দামও। মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। গত 2 সপ্তাহ ধরে চাল, তেল এবং পেঁয়াজের দাম বাড়ায় স্বস্তির বাজারে এমনিতেই কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। এর মধ্যে প্রায় সব ধরনের সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বাজারে ফিরতে শুরু করেছে পুরনো সেই অস্বস্তি। মাছ মাংসের পাশাপাশি চাল, আলুর দাম স্বাভাবিক থাকলেও মুরগি এবং শাকসবজির দাম বাড়তে শুরু করেছে। নতুন উৎপাদিত পণ্য বাজারে আসলে শাকসবজির দাম আবার নিয়ন্ত্রণে আসবে বলে দাবি বিক্রেতাদের। আরো 1 সপ্তাহের মধ্যে বাজার নতুন চাল ঢুকতেছে, এগুলো বাজার কমবে, যা প্রায় 10-12 টাকা কেজিতে কমবে। আশা করছি খুব শীঘ্রই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে চালেরটা। এবছর আমাদের দেশে পেঁয়াজ ভালো হয়েছে, তবে যদি বাংলাদেশের যেগুলো পেঁয়াজ আছে সিন্ডিকেট না করলে পেঁয়াজের অভাব পড়বে না। নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে মধ্যবিত্ত, নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তরা। আমি তো আপনার মিডল ক্লাসের, তো আমি তো সাফার করতেছি। আমাদের একটা বাজেট আছে, মাসিক যে আমরা চাকরি করে বেতন পাই, ওই বাজেটের টাকাটা বেশি খরচ হয়ে যায়, মাসের শেষ দিয়ে টানাটানি বেঁচে যায়। সবজির দাম বেশি, যেখানে বরবটি ছিল মনে করেন 80 টাকা, সেখানে 120 টাকা করে কেজি চাচ্ছে। বাজার মনিটরিং এবং উৎপাদিত পণ্য নির্বিঘ্নে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে যথাযথ উদ্যোগ গ্রহণ করার প্রত্যাশা নগরবাসীর। একজন ক্রেতা সবসময় ফোনে চেক করতে পারে যে আসলে কোন মার্কেটে কিরকম প্রাইস রান করছে বা অ্যাভারেজ প্রাইসটা কি মার্কেটে, তাহলে তার ডিসিশন মেকিং এর জন্য সেটা বেটার হতে পারে বা সে ইনফ্লুয়েন্স করতে পারে সেলারকে যে এই প্রাইসটা এখন যাচ্ছে, আপনারা বেশি কেন চাচ্ছেন। বাজারে যে স্বস্তি ফিরেছে সেটি যেন কোনোভাবে অস্বস্তিতে রূপ না নেয় সে দাবি ক্রেতাদের। সেজন্য বাজারের মনিটরিং ব্যবস্থাকে জোরদার করার পরামর্শ এসব ক্রেতাদের। রাজধানী মোহাম্মদপুর থেকে মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি মেহরাজ ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত এই আদেশ দেন। এই দিন তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক AKM মাইনুদ্দিন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড না মঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার দুপুরে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইতালি পাঠানোর নামে 27 জনকে লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের নিকট থেকে মুক্তিপণ আদায় করা চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার নওগাঁ জেলার রানীনগর থানার সিঙ্গারাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে রাজশাহী র্যাব 5-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, কুড়িগ্রামের ইয়াকুব আলী নামে এক যুবক চাকুরির আশায় প্রতারিত হয়ে আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন। সেখানকার মানব পাচারকারী চক্র তাকে এবং আরও অনেক বাংলাদেশিকে নানাভাবে নির্যাতন করে এবং পরিবারের কাছে থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে। এই চক্রের নেতৃত্বে ছিলেন জাহিদ হোসেন। পরে দেশে ফিরে ইয়াকুব আলী গত 9 জানুয়ারি কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করেন। পরে র্যাব অভিযান চালিয়ে মূল হোতাকে গ্রেপ্তার করে। 2 ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা, তাদের সাথে এর যোগাযোগ ছিল এবং নির্যাতন মূলত ওখানকার স্থানীয় সন্ত্রাসী যারা তারাই করত। আমাদের আজকের যে ভুক্তভোগী তাকে এই যে প্রতারক সে নিজেও নির্যাতন করে এবং ভিডিও করে
দেশে প্রেরণ করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত নতুন ওয়ার্ডগুলোর উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। উন্নয়ন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে বেড়াইদ এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন উত্তরের প্রশাসক। তিনি জানান নতুন ওয়ার্ডগুলোকে পরিকল্পনা করে সাজানো হবে। আর যেগুলো একদমই আনপ্ল্যান্ড নতুন করে সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত হয়েছে, বিশেষ করে 18টি ওয়ার্ড, সেই 18টি ওয়ার্ডের মানে কাহিনীগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কষ্টকর। যেগুলো ডেভেলপমেন্ট ফেজে আছে সেখানে স্কেলেটনটা খুব, স্পেশালি ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমরা এখনই না ঠিক করে দিই তাহলে এই করুণ কাহিনীটাই কিন্তু উত্তরা এবং কি বলে দক্ষিণখান উত্তরখানের যে ক্রাইসিসগুলো আছে একই ক্রাইসিসের রিপিটেশন কিন্তু এখানে হবে। বাংলাদেশের নারী খেলোয়াড়দের জন্য খেলাধুলার সুযোগ সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণ রকম আশাবাদী ও উচ্ছ্বসিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত 4 নারী খেলোয়াড়কে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন 4 নারী খেলোয়াড়। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। সম্প্রতি সময় বাংলাদেশের 4 নারী খেলোয়াড় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাতার সফর করেন। পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে আমরা 4 জন গেছি, তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে সবার হয়ে আমরা প্রতিনিধিত্ব করতে গেছি। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে অবশ্যই আমরা এটা দেখব। স্পেশালি যে আমাদের মাঠ নাই, মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই, মাঠের কথাও বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে, শুধু নট অনলি ফুটবল, সব খেলা নিয়ে, সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে। কাতার ফাউন্ডেশন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। দেশের সব ধরনের খেলাধুলায় সহযোগিতা করতে একমত হয়েছে 2 দেশ। আমাদের দেশে কোনো ক্রিকেটার, ফুটবলার মানে যে কোনো প্লেয়াররা ইনজুরি হলে উনি বিষয়ে কথা বলছে এবং উনি নোট ডাউনও করে রাখছে আর কি। এম্বাসি ছিল, এম্বাসির লোক 2 জন 3 জন আমাদের সাথে ছিল। এখানকার যে স্যাররা ছিল ওনারা আমাদের হেল্প করছে যে কখন কি হবে। কাতার ফাউন্ডেশনের সিও হিন্দুর কাছে জিম ফ্যাসিলিটিস, বাংলাদেশ একাডেমি ও স্টেডিয়ামগুলোর সুযোগ সুবিধা কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে কথা বলেছেন 4 নারী খেলোয়াড়। আমরা বিশ্বাস করি যে কাতার যেমন বাংলাদেশকে স্পোর্টসের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ আছে, বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে সেরকম প্রতিশ্রুতি দিয়েছে। তেমনিভাবে বাংলাদেশ থেকেও কাতারের কিছু সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।